এই যে 37% শুল্ক এক্সপোর্ট কমে যেতে পারে, আপনি কি তাই মনে করেন? ট্রাম্পের যেটা নাম দিয়েছে সেটা হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল ট্যাক্স। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে এই মুহূর্তে যারা আমেরিকান অর্ডারগুলি যাতে ঘরে আছে তারা একটা কাস্টমারের দিক থেকে একটা প্রেশারে পড়বে। বাংলাদেশ থেকে একটা টি শার্ট কিনতেন আপনি $5, এখন আপনার এটা হয়ে গেছে $7। ওই লোক কোথায় পাবে এই টাকাটা? সে কি কিনবে না? এটা তো একটা মানে এটা বন্দুকের মুখে আদায় করার মতো ব্যাপার, র্যানসাম আদায় করার মতো, যে আমার দরকার তুমি দিয়ে যাবা, যে কোনো ভাবে হোক, এটা 2-6 মাসের জন্য পজ করো। গ্লোবাল ভিলেজ, বিশ্ব মানবতা, এগুলি বোধহয় চ্যালেঞ্জ। মধ্যযুগে বোধহয় আমরা চলে যাচ্ছি। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর AKM শাহিদ রেজা, গার্মেন্ট ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার এবং FBCC এর সাবেক পরিচালক। দর্শক, আমরা জানি যে আমেরিকার যে সারা পৃথিবীতে যে বিভিন্ন দেশ 190টা দেশের উপরে যে শুল্ক আরোপ করেছে, সো বাংলাদেশ তার মধ্যে অন্যতম, এবং বাংলাদেশকে 37% অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, যেটা আগে কিন্তু অলরেডি বাংলাদেশ আমেরিকান মার্কেটে এক্সপোর্ট করে 16% মতো গড়ে শুল্ক দিয়ে। সো এরপরে আরও 37%। সো সবাই আসলে ভীত যে বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট, যারা আমাদের টোটাল এক্সপোর্টের 85%ই গার্মেন্টস, তো সেখানে আসলে কি ধরনের প্রভাব পড়ে, এবং সেটার ফলে আসলে এটার সাথে অনেক ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড অনেক ইন্ডাস্ট্রি জড়িত, এর সাথে ব্যাংক বিমা ব্যবসা জড়িত, অনেক ধরনের সাপ্লাই আছে এই সাপ্লাই চেইনে, শিপিং থেকে শুরু করে ফ্রেট ফরওয়ার্ডিং, অনেক কিছু। সো দর্শক, এগুলো আসলে এখন আলোচনা হচ্ছে, বাংলাদেশ সরকার উদ্যোগ নিচ্ছে, কি করবে, বিভিন্ন ধরনের আমরা খবর দেখছি। সারা পৃথিবী ইনফ্যাক্ট আসলে এখন আমেরিকার সঙ্গে যোগাযোগ করছে এই শুল্ক আরোপের পরে। সো দর্শক, আসলে এগুলো কি হবে, সবাই চিন্তিত। তো আমরা আজকে স্টুডিওতে পেয়েছি শাহিদ ভাইকে, সরাসরি যিনি গার্মেন্ট তৈরি করেন, পোশাক, এবং সেটা রপ্তানি করেন। তো তার সঙ্গে আলোচনা করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। শাহিদ ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনি আপনার ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দিতে পেরেছেন এই কারণে। ধন্যবাদ। শাহিদ ভাই, যেটা বলছিলাম যে এই যে 37% শুল্ক, এটা আসলে সবাই যেটা বলছে যে অনেক ধরনের প্রভাব পড়বে, এক্সপোর্ট কমে যেতে পারে, আপনি কি তাই মনে করেন? আচ্ছা, এই আলাপটা করার জন্য আপনি আমাকে একটু পিছন থেকে কথা বলার সুযোগ দেন, কারণ সরাসরি এক্ষুনি আমি আপনার প্রশ্নটার উত্তর দিয়ে দিলে আলোচনাটা হঠাৎ করে হবে আর কি। আসলে বিশ্ব ব্যবস্থায় একটা পরিবর্তন এসছে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে। আমরা ধরেন পিছন থেকে, আগে থেকে যেটা আমরা যেভাবে দেখতাম পৃথিবীটাকে, যে গ্লোবালাইজেশন, আপনি আরও পিছন থেকে যদি ধরতে চান, যে একসময় যে এই যে ইউক্রেন ওয়ার, এবং আপনার সর্বশেষ গাজা ওয়ার, তারপরে আপনার সামগ্রিক বিশ্ব ব্যবস্থা, সব কিছুতে একটা চ্যালেঞ্জ এসছে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে। তা আমরা কোথায় যাচ্ছি, কোথায় আছি, এই জিনিসটা একটু চিন্তা করে দেখা যায়। ধরেন যে আপনি ফরাসি বিপ্লব থেকে যদি আপনি চিন্তা করেন, তার রুশ বিপ্লব যদি বলেন, তা কী ছিল কথাটা? যে মানুষের অধিকার, মানুষ জন্মের পরে একটা অধিকার পেয়ে যায় মানুষ হিসাবে। সে একটা সমমর্যাদা পাবে, তার একটা চলাচলের স্বাধীনতা হবে, তার মত প্রকাশের স্বাধীনতা হবে। এই বিষয়গুলি মানুষের একদম ফান্ডামেন্টাল রাইট, যেখানে এই পৃথিবীতে জন্মাক না কেন। এটাই কিন্তু নার্সিং করে এই শতাব্দীতে এই জায়গায় এসছে। এবং ব্যবসা বাণিজ্যে যেটা এসছে, যে কোনো কথা বললে অন্যের কি সুবিধা হবে সেটা চিন্তা করা একটা পার্সপেক্টিভ ছিল, বিশ্বের কি সুবিধা হবে সেটা পার্সপেক্টিভ ছিল, যার ফলে 1974 সাল থেকে কিন্তু জিএসপি রিজিম চালু হয়েছে। আচ্ছা, এই রেজিমটা 2013 সালে এসে সাসপেন্ডেড হয়ে গেছে আবার বাংলাদেশের আমেরিকান মার্কেটে। জিএসপি রেজিমটা কেন? এটা কিন্তু পলিটিক্যাল কারণও আছে, যে আমার যারা এলাই আছে, আমার যারা বন্ধু আছে, তাদেরকে সুবিধা দেওয়া, পৃথিবীর মানুষকে সুবিধা দেওয়া, যে একজন উৎপাদন করবে, অন্যজন ভোগ করবে, সেই ভোগের উৎপাদনকারী এবং ভোক্তা দুজনের জন্য একটা ভালো জীবনযাপনের অধিকার তৈরি হয়। এই জন্যই কিন্তু জিএসপি রেজিমটা দেওয়া হয়েছে, যে কাউকে সুবিধা দেওয়া হয়েছে। মানে স্পেশালি যারা অনুন্নত দেশ, অনুন্নত বা উঠতে চাচ্ছে, তাকে সুবিধা দেওয়া, যে তার কাছে কি আছে, তার কাছে লেবার আছে,
আপনার কাছে কি আছে? আপনার কাছে ক্রয় ক্ষমতা আছে। আমার দেশে তো ক্রয় ক্ষমতা নাই, যার ফলে আমার লেবারের উৎপাদিত পণ্য আমার মানুষ সবটা কনজিউম করতে পারে না, আমি এই জন্য রপ্তানি করি। তো পৃথিবী থেকে রপ্তানিটাকে উৎসাহিত করা হয়েছে, তো সেটা যেটা বললাম যে এই যে ফরাসি বিপ্লবের পর থেকে যে পৃথিবীটাকে এক বড় করে দেওয়া, যে আমার দ্রব্য তুমি নিবা, তোমার দ্রব্য আমি নেব, আমার কাছে যেটা সারপ্লাস সেটা তুমি ভোগ করবা, তোমার কাছে যেটা সারপ্লাস সেটা তাহলে আমার কাছে চাই। কিন্তু নতুন এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে বিশ্ব ব্যবস্থায় একটা নতুনত্ব চলে আসছে। আমাদের ইকোনমিক ডায়ালেক্টস যেগুলি আছে, যেই শব্দগুলি আমরা উচ্চারণ করি, হিউম্যান রাইটস, ইমিগ্রেশন, কোঅপারেশন, আমার মনে হচ্ছে এগুলি সব চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এখন। সবগুলি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, যে এখন হচ্ছে কি কার্টেল, আমারটা আমি করব। সেই আমরা শতাব্দী পিছনে চলে যাচ্ছি, যে আমার জিনিস আমি ভোগ করবো, আর কেউ করতে পারবে না, আর কাউকে এটার সুবিধা দেওয়া হবে না। এখন আমার ভোগ করার সুবিধা আছে কিনা সেটাও চিন্তা করছে না। আমি একটা নিজেকে রাজা বাদশাহ ভাবতেছি, বা আমার একটা এরিয়া আছে, আমার ওই এলাকার মধ্যে আমি যা বলবো তাই হবে, সারা পৃথিবী আমাকে ফলো করবে, আমি যা বলবো আমারটাই হবে। কিন্তু সেটা তো ছিল না। মানুষ তো গত আপনি যদি 200 বছর বলেন সভ্যতার বিকাশে, এই যে আমাদের যে গণতান্ত্রিক চিন্তাভাবনা, এই 200 বছর আমরা কি শিখতে পেরেছি, যে অন্যকে কীভাবে সহযোগিতা করা যায়, আমিও বাঁচবো, অন্যরাও বাঁচবে। কিন্তু এখন মনে হচ্ছে কি না, শুধু আমিই বাঁচি, এরকম একটা ধারণা এসছে। মানে এটা আমেরিকার মনে হচ্ছে, ট্রাম্পের মনে হচ্ছে, কারণ পৃথিবীটা এক কেন্দ্রিক হয়ে গেছে। এই যে 1974 সালে যখন মনে করেন জিএসপি আসলো, পৃথিবীতে তখন দুইটা মেরু ছিল, একটা সোভিয়েত ব্লক ছিল, একটা আমেরিকান ব্লক ছিল। যে যার এলাই যারা আছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন রকমের চুক্তির কথা আসছে, এফটিআর মানে আপনার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আসছে, জিএসপি আসছে, আমার সাথে তোমার সুবিধা, তোমার সাথে রিজিওনাল সুবিধা আসছে। এখন কি আসছে, এখন ওই যে ট্রাম্পের যেটা নাম দিয়েছে সেটা হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল ট্যাক্স। একটা অদ্ভুত শব্দ, অর্থনীতিতে একদম আমি যেটা বললাম, অর্থনীতির ডায়ালেক্টসগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের যে শব্দগুলি দিয়ে আমরা বুঝতাম, এগুলি এই বোধহয় পরিবর্তন হওয়া শুরু হয়েছে। মেবি আমরা বোধহয় পিছনের দিকে ফিরে যাচ্ছি, সেই 200-300 বছর আগে মধ্যযুগে বোধহয় আমরা চলে যাচ্ছি, যে আমি আমারটাই বনে চাষবাস করব, পশু পাখি মারবো, তারপরে নিজে ভাগযোগ করে বোধহয় আমি আমার পরিবার নিয়ে খাবো। আরও যে একটা বড় পরিবার আছে, গ্লোবাল ভিলেজ, বিশ্ব মানবতা, এগুলি বোধহয় চ্যালেঞ্জ। রাইট, এটা ধরেন যে এটাও আলোচনা হচ্ছে আসলে, তার টোটাল যে ওয়ার্ল্ড অর্ডার সেগুলো আসলে ডিসরাপ্টেড। সেটা বলছে, এই জন্য 37% ট্যাক্সকে পড়তে গেলে আপনাকে শুরু করতে হবে গাজা ওয়ার থেকে, তারপর শুরু করতে হবে ইউক্রেন ওয়ার থেকে, তারপর আপনাকে আসতে হবে এখানে। এটা তো আপনি বললেন। জি, এর বাইরে গিয়ে শুধু সিঙ্গেল 37% নিয়ে চিন্তা করা হতো। যে রেসিপ্রোকাল যেটা বললেন, দেখেন বাংলাদেশের উপরে 37% বসালো, আপনি তারা বলছে যে একটা পিকুলিয়ার ক্যালকুলেশনে, মানে আপনার ট্রেড ডেফিসিট, যেহেতু বাংলাদেশ বেশি এক্সপোর্ট করে, আমেরিকা কম ইম্পোর্ট করে, সো এই ডেফিসিটটা বের করে, গ্যাপটা বের করে, সেটার ধরেন যে একটা রেশিও বের করে 50% আলোচনা নাই। কিন্তু বাংলাদেশ কিন্তু এই যে এনবিআর এর আমরা তথ্যে দেখলাম 3 থেকে 3.5% ট্যাক্স আমেরিকান যে ইম্পোর্ট বাংলাদেশ করে। কটনটা ধরেন যে মেজর ইম্পোর্ট আইটেম, জিরো ডিউটি, জিরো, যেটা মেজর, যেটা এটাই মানে রাইট। ইস্পাত বাংলাদেশে যেটা আসে, মেটাল নাই তো, ওটা তো 3-4% ট্যাক্স ওটার উপরে। ওইটাই যে এখন যিনি করছেন, উনি পৃথিবীটা এককেন্দ্রিক হয়ে গেছে, উনি একাই ওনারটা চিন্তা করছেন, এখানে আর কোনো আলোচনা নেই। আগে মাঝখানে যেটা তৈরি হয়েছিল ডাব্লিউটিও, আমরা ডাব্লিউটিওতে যেতে পারতাম, যে তুমি আমার এটা কেন করলে। এখন তো ডাব্লিউটিও অকেজো হয়ে আছে, ওরা তো ডাব্লিউটিওতে বিচারক নিয়োগই করতে দেয় না, মানে সব ভায়োলেশন। আপনি মানে ডাব্লিউটিও অকেজো, এবং ডাব্লিউটিওতে যে আপিল করবো, সেই বোর্ডে যে বিচারক নিয়োগ হবে, বিচারক হয়, সে বিচারকই আমেরিকা নিয়োগ করতে দেয় না। তো এখন তো এটা হচ্ছে একটা কি বলা যায়, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলবে, একটা মাৎস্য ন্যায় যে কথা আছে না, আজকে বোধহয় সেই মাৎস্য ন্যায়ের দিকে আমরা যাচ্ছি। এই 37% একটা মানে এটা একটা নমুনা বলা যেতে পারে, যে এটা দিয়ে একটা নমুনা দেখা যাচ্ছে এটা নিয়ে আর কি। তো শাহিদ ভাই, তাহলে আমরা যদি এই যে ধরেন যে এই যে শুল্কটা আরোপ করলো 37%, তো এটা কি আমাদের যে আমেরিকা যেহেতু আমাদের আপনার সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট, তো সেখানে আমাদের আসলে সবাই যে একটা ভয়ে আছে যে এটার নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে, আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, আপনার মনে আছে রানা প্লাজার যখন ঘটে 2013 সালে, তখন আমেরিকান যে দুটো ট্রেড ইউনিয়ন, আপনার আমেরিকান ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ যে আছে, ওদের কাছে একটা মামলা করলো, মানে ওদের কাছে একটা ওদের কমপ্লেইন লজ করলো। লজ করার পরে বাংলাদেশে জিএসপি সাসপেন্ড করার জন্য একটা প্রসেস শুরু হলো। তো বাংলাদেশ থেকে ডেলিগেশন যায়, আমিও তখন এফবিসিসি এর পরিচালক হিসেবে সেই টিমের সাথে ছিলাম।
আমি যেটা দেখলাম যে ওরা মোটামুটি আমাদের কথাটা শুনলো, সরকারের কথা শুনলো, কিন্তু সিদ্ধান্ত ওরা যা নেওয়া তাই নিল, আমাদের এটা বন্ধ করে দিল, আমাদের জিএসপিটা বন্ধ করে দিল। আমাদের জিএসপি তখন 15% ট্যাক্স দিয়ে আমাদেরকে মাল এক্সপোর্ট করতে হতো। তো ওরা আসলে জিএসপিতে হচ্ছে কি, ওরা গার্মেন্টসের সবসময় তাদের জিএসপি ছিল, মানে ছিল না। আমেরিকাতে গার্মেন্টসটা জিএসপির আওতায় ছিল না, বাংলাদেশে অন্য জিনিস ছিল, এটা ছিল না। যার ফলে আমরা কোনো কিছু হারালাম না, কিছু পেলাম না। আমরা যেভাবে ছিলাম সেভাবে আমরা করতে থাকলাম, 15% ডিউটি দিয়ে আমরা আমেরিকাতে এক্সপোর্ট করতে থাকলাম। আর অন্য যারা ছিল জুতা, তারপর আপনার ওই যে হেড গিয়ার টিয়ার আছে কিছু, ওগুলি যারা এক্সপোর্ট করে তারা প্রবলেমে পড়লো, তাদের উপরে ট্যাক্সটা ইম্পোজ হলো। এখন এবার যেটা আসছে সেটা আপনি যেটা বললেন যে হঠাৎ করে উনি ওনার মতো করে, আমেরিকান গভর্নমেন্ট তাদের মতো করে চিন্তা করেছে, তাদের মতো করে তাদের জিনিসটা দিয়েছে। এখন আমরা আমেরিকাতে কি এক্সপোর্ট করি, কত করি? আমেরিকাতে আমরা সব মিলা 8 বিলিয়ন 9 বিলিয়ন করি, 8 বিলিয়ন 8.5 বিলিয়ন করি। তার মধ্যে 2 বিলিয়নের মতো করি আমরা গার্মেন্টস বহির্ভূত, যেগুলো কটন এবং অন্য জিনিস নিয়ে আছে, আর বাকিটা আমরা গার্মেন্টস থেকে করি। গার্মেন্টসে আমাদের একটা প্র্যাকটিস তৈরি হয়েছে। এটা চ্যালেঞ্জ। এটা আপনাকে যেটা বললো, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কি, এই মুহূর্তে যারা আমেরিকান অর্ডারগুলি যাতে ঘরে আছে, তারা একটা কাস্টমারের দিক থেকে একটা প্রেশারে পড়বে। এটা একটা ধরেন যে সবসময় কাস্টমার সুবিধা দিতে চায়। তো এখন ওখানকার যারা ট্যাক্স তো দিবে আমদানিকারক, আমেরিকান যে আমদানিকারকই, সে ধরেন যে 100 টাকা যদি 15 টাকা দিত, এখন তাকে 37 টাকা দিতে হবে। তো সে এটা নিয়ে প্রথমত তার বিজনেস পলিসির ব্যাপার আছে, তার লেবেলিং এর বিষয় আছে, তার প্রাইস ঠিক করার ব্যাপার আছে, এবং সে চাইবে আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। আগেও যা দেখা গেছে, যখনই নতুন কোনো রেগুলেশন এসছে, আর আপনি তো জানেন যে দুর্বলের উপরেই সবসময় অত্যাচারটা হয় পৃথিবীর সব দেশেই। বাংলাদেশের এই আমেরিকান কাস্টমাররা এবং আমেরিকার যারা কাস্টমার, যারা আমাদের সাথে কাজ করে, এরা কিন্তু অনেক বড় গ্যাপ আমাদের সাথে কাজ করে। ওয়ালমার্ট আমাদের সাথে কাজ করে, আপনি জানেন ওয়ালমার্ট পৃথিবীর নাম্বার 1 ধনীদের মধ্যে। এই চ্যানেলটা ইউরোপিয়ান ব্র্যান্ড, আমেরিকাতে তাদের শপ আছে, বাট ধরেন যে ওয়ালমার্ট পৃথিবীর নাম্বার 1-2 ধনীদের মধ্যে একজন, কিন্তু ওরা তো আপনি ওদেরকে পাবেনই না। আমরা ওদের সাথে যে লেভেলে কাজ করি, খুবই ইনসিকিউর লেভেলে আমরা কাজ করি। ওদের কোনো এলসি আসে না আমাদের কারো কাছে, ওদের একটা জাস্ট কাগজ পাঠায়, সেই কাগজের উপরে আমরা দিয়ে আমরা আমাদের ব্যাংক থেকে ব্যাক টু ব্যাক খুলে তাদের সাথে বিজনেস করি। অলওয়েজ বড় কোম্পানির সাথে যে সমস্ত ফ্যাক্টরিগুলো বিজনেস করে, তারা সবসময় একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে থাকে, কিচ্ছু বলার থাকে না, আপনি কাউকে খুঁজেই পাবেন না, সিস্টেমে কেউ নাই, আপনার কথার উত্তর দিবে না। আপনি তো শিপমেন্ট নিয়ে বসে আছেন, হঠাৎ করে একজন বললো যে তুমি 10% ডিসকাউন্ট করে দাও, আপনি এখন পুরো কনসাইনমেন্ট আপনার আটকা পড়ে আছে, নেগোশিয়েট করার কোনো ইয়া নাই, আপনার সামনে কোনো পথ নাই, আপনি এই রিস্কটায় পড়তে পারেন। এটা আগেও দেখা গেছে, এখনও দেখা যায় বাংলাদেশে। কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু এটাতে কৌশল অবলম্বন করলে একটা জায়গায় যেতে পারবো। এখন কৌশলের মধ্যে প্রথম আমি যেটা মনে করি, যেটা নেওয়া দরকার ইমিডিয়েটলি, এটা মিনিমাম 3 থেকে 6 মাসের জন্য বাংলাদেশের জন্য পজ করা দরকার। এটাকে বাংলাদেশের গভর্নমেন্টের থেকে একটা ক্লিয়ার প্রস্তাব থাকা উচিত যে ভাই তুমি করছো তো, আমরা এটা বিবেচনা করি, যে কোনোভাবে হোক এটা তুমি 6 মাসের জন্য পজ করো। অন্তত আমি যে অর্ডারটা নিয়ে নিছি, সে অর্ডারটাতে আমি যেন এই মুহূর্তে লস না করি, বোথ সাইড। ওর দেশের মানুষ, ওর দেশের আমদানিকারক কি ফাইনালি কিন্তু মানুষ, এবং মানুষ যদি মানে আমেরিকান ক্রেতার উপরেই তো চাপটা পড়বে। আপনি যেটা আমি বললাম যে পৃথিবীতে পরিবর্তন হয়েছে, অর্থনৈতিক ভাষাগুলি পরিবর্তন হয়ে যাবে। কেন বলছিলাম আমি এটা? আপনি এই যে ইম্প্যাক্ট, এটা ইম্প্যাক্ট কোথায় হবে? মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, আমেরিকার জনগণের ক্রয় ক্ষমতা। সে তো শুধু আমাদের জন্য না, সে চায়নার উপরে 70% ট্যাক্স অ্যাড করে দিয়েছে। পৃথিবীর ওয়ার্কশপ হলো চায়না, পৃথিবীকে বলা হয় সারা পৃথিবীর জন্য যারা তৈরি করে, সেই উৎপাদকেরা আপনি উৎপাদনকারী পণ্যের উপরে যেটা আপনার মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে কিনতেছে বাংলাদেশের পণ্য। বাংলাদেশ তো আমেরিকান মার্কেটে খুব দামি পোশাক বিক্রি করে না, টি শার্ট বিক্রি করে, সাধারণ জিনিস বিক্রি করে কম দামি। কারা কিনে? মাস পিপল কিনে, তার জীবনযাপনের অংশ হিসাবে কিনে। এই জিনিস যখন সে কিনতে পারবে না, পৃথিবীতে মন্দা নেমে আসবে। এটার সাথে সম্পর্ক আছে, কারণ তার মানুষের তো আয় বাড়ে নাই। মন্দাকে কখন বলি আমরা? যখন মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। এটা তো মন্দাকে অ্যাসার্টেন করার জন্য সিম্পল বিষয় হচ্ছে, যার কোনো পারচেস পাওয়ার থাকে না, তখনই মন্দা চলে। আপনি পারচেস পাবেন না। বাংলাদেশে একটা টি শার্ট কিনতে না আপনি $5, এখন আপনার এটা হয়ে গেছে $7। ওই লোক কোথায় পাবে এই টাকাটা? সে কিনবে না। সে কি করবে? তার যদি মন্দা মোকাবেলার নিয়মটা কি? আপনি যদি প্রতিদিন এখন মুরগির মাংস দিয়ে ভাত খান, মুরগির যদি দাম বেড়ে যায়, আপনি ডিম দিয়ে ভাত খাওয়া শুরু করবেন।
মন্দ মোকাবেলার এটাই তো, আপনার আয় বাড়ে নাই, আমেরিকান মানুষ তাই করবে। সারা পৃথিবীর যত উৎপাদনকারী আছে সমস্ত উৎপাদনকারী চ্যালেঞ্জের মধ্যে পড়বে, আপনার মানুষ চ্যালেঞ্জের মধ্যে পড়বে, প্রকারান্তরে মন্দা আসবে। আপনি জানেন তো গত পরশুদিন $4 ট্রিলিয়ন নাই হয়ে গেছে স্টক মার্কেট থেকে। তার মানে কি, মানুষ রাশ সেল করে বেরো যেতে চাচ্ছে যে না কি হবে না কি হবে আমি জানি না, আমারটা আগে আমি সেভ করে ফেলি। এই যে যেটা বললেন যে বাংলাদেশ ধরেন যে খুব বেসিক এবং লো কস্ট আইটেম বানায় এবং এক্সপোর্ট করে, যেটা একদম ম্যাস পিপল ব্যবহার করে, সাধারণ মানুষ। তো এখানে তো ধরেন যে সবার তো ওই যেটা প্রয়োজনীয় সেটা তো তারা কিনবে, তো সেক্ষেত্রে কি বাংলাদেশের উপরে আমেরিকান মার্কেটে ইম্প্যাক্টটা একটু কম হতে পারে, যেহেতু আমরা খুব লো এন্ডের আইটেম তৈরি করি? না না, কম হবে না তো, মানে হবে প্রবলেমটা। আমাদের এখন যেটা হচ্ছে কি, না ধরেন কেউ হয়তো $50 একটা শার্ট কিনবে না, কিন্তু তার তো $10 $5 একটা কিনতে হবে, তার তো পড়তে হবে। হ্যাঁ পড়তে হবে। সে বাংলাদেশের শার্টটা কেনার জন্য $5 তার বাজেট ছিল, এখন $7 হয়ে যাবে, সেখানে তো একটা চ্যালেঞ্জে যাবে। এখানে আপনার আজকের সমস্যাটা দুইটা দিক আছে, একটা হলো এই মুহূর্তে শক কি হবে সেটা, আর হলো এই শক থেকে বের হওয়ার জন্য আমার কি করতে হবে। এই মুহূর্তে শক কি? এই মুহূর্তে শক হবে যে প্রথম যে আমরা চ্যালেঞ্জে পড়বো, আমাদের যে বিলগুলি যাবে, এক্সপোর্টগুলি যাবে, এগুলি সব ডিসকাউন্টের একটা প্রবলেমের মধ্যে আমরা পড়বো। কারণ আমাদের যে আমদানিকারক আছে সে চাইবে যে ভাই তোমার জিনিস কিনতে গিয়ে আমার 20% ট্যাক্স বেড়ে গেছে, তুমি ভাই আমাকে 20% টাকা দিয়ে দাও, তোমার ডিসকাউন্ট করে দিয়ে দাও। এখন আমি একজন ক্ষুদ্র রপ্তানিকারক উদ্যোক্তা, আমার কাছে $2 লাখ মানে মাল আছে বা $20 লাখ মাল আছে, কথার কথা, আমি এটা যদি বিক্রি করে টাকা আনতে না পারি, আমি ব্যাক টু ব্যাকের প্রবলেম পড়বো, আমি শ্রমিকের বেতন নিয়ে প্রবলেম পড়বো। সো আমি মোটামুটি একটা জায়গায় কিন্তু আপনার সাথে নেগোশিয়েট করে ফেলবো, বাধ্য আমি। কারণ আমার তো এই যে ধরেন আজকে আপনার সাথে কথা বলছি, আমি পুরোটা লস করা থেকে কিছুটা এই যে বিষয়টা বাঁচার, কারণ আমি কি নিয়ে কাজ করি, আমার কি ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে আমার ওয়ার্কার। প্রথম জিনিস বাংলাদেশের আমাদের শক্তির জায়গাটা কি, মানুষ, ওয়ার্কার। আজকে 8 তারিখ আপনার সাথে আমি যখন কথা বলছি, ঈদের বন্ধ, আমাদের ফ্যাক্টরিগুলি বন্ধ, কালকে থেকে আমাদের ফ্যাক্টরিগুলি খুলবে, 10 তারিখে তো আমাকে লোককে বেতন দিতে হবে। এই বেতন আসবে কোত্থেকে যদি আমি ওই বিল যদি আমি ভাঙাইতে না পারি? যে আমেরিকান, আমি তো বাইরের সাথে, মানে আমি গরিব মানুষ, বেশিক্ষণ লড়াই করার ক্ষমতা রাখে না, বাধ্য হয়ে আমাকে তার কাছে আত্মসমর্পণ করতে হবে যে ভাই তাড়াতাড়ি তুমি আমার বিলটা দিয়ে নাও, না হলে তো ভাই আমি ব্যাংকের ওয়ার্কারের টাকা দিতে পারবো না। এই জন্য এই জিনিসটাকে আমি কিন্তু নোটিস পাই নাই। প্রেসিডেন্ট ট্রাম্প যে জিনিসটা করলো, আমাকে 12 তারিখ বোধহয় ডিক্লেয়ার, গত মাসের 2 তারিখে ডিক্লেয়ার করলো, এই মাসের 2 তারিখে, এপ্রিল 2 তারিখে, 7 দিন পরে এটা তো একটা মানে এটা বন্দুকের মুখে আদায় করার মতো ব্যাপার, র্যানসাম আদায় করার মতো, যে আমার দরকার তুমি দিয়ে যাবা। বিষয়টা তা তো হয়তো ওই জন্য আমি আপনার আগে বললাম যে পুরো বিশ্ব ব্যবস্থাতে ডায়ালেক্টসগুলির পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা তো হতে পারে না। আপনি তো যে কাউকে একটা তার অধিকার আছে নোটিস করার, আপনি ওকে নোটিস করেন, আমি প্রস্তুতি নেব, আমি কি করব, আমার স্ট্র্যাটেজিক প্ল্যান করব, আমি মাল শিপমেন্ট করে দিছি, আপনি বলতেছেন যে এটার উপর 20% ট্যাক্স দিতে হবে। তো এটা তো আপনি আমাকে সুযোগ দিয়ে নিলেন আপনার দেশে, যেটা কিন্তু আমেরিকান ইউরোপিয়ানরা বলে যে বাংলাদেশে কিন্তু ট্যাক্স রেটটা এটা প্রেডিক্টেবল না। ওই যে মাঝে মাঝে অর্থ বছরের মাঝখানে দেখা যায় যে ভ্যাট বাড়িয়ে দেয়, কমিয়ে দেয়, এই ধরনের। তো আমেরিকার ক্ষেত্রেও তো সেটাই করলো, অনেক বেশি করলো। বাংলাদেশে যেটা হচ্ছে কি, বাংলাদেশে মনে করেন আপনি প্রেডিক্টেবল না, কিন্তু বাংলাদেশে নর্মালি মানুষের ফেভারের জন্য কিছু পপুলার জিনিস তৈরি করা হয়। আমাদের সরকার কিন্তু কেউ কখনো চিন্তা করে না যে বেশি রোজগার করার জন্য আমি বেশি ট্যাক্স বসায় দিব, এরকম কিন্তু হয় না আমাদের বাজেটগুলিতে। কিছু পপুলার কারণে আমরা বাজেট বড়, যে আমাদের রেট কমাই দিই, পেঁয়াজের দাম বেড়ে গেছে এটা ফ্রি করে দাও, ওটার দাম হয়েছে আন্ডারকাট করে দাও, রসুন তেলের দাম বেড়ে গেছে ট্যাক্স কমায় দাও। তো তাহলে সেক্ষেত্রে ওই দেশের যে রপ্তানিকারক আছে সে মাঝে মাঝে সংকটে পড়ে, কিন্তু এই লেভেলে তো সংকটে পড়ে না যে 7 দিনের মধ্যে আপনি 20% টাকা বাড়ায় দেবেন। এখানে সরকারের দিকে যেটা হবে যে এখন তাহলে ধরেন পজ করতে হবে এটাকে, মানে পজ না করতে পারলে আমাদের এই যে ধরেন আমরা পজ করা আপাতত এটাকে 2 মাস 3 মাসের জন্য থামাতে হবে, না হলে এটা তো বাংলাদেশের হাতে না। বাংলাদেশের এইটাই তো রাষ্ট্র, সরকার করবে। সরকার যে সেখানে আমাদের যত মানুষ আছে, যত আমেরিকাতে আমরা প্রতি মাসে ধরেন যে এবারে যে $1 বিলিয়ন, $700 বা $800 মিলিয়ন আমরা এক্সপোর্ট করি। তাহলে আমার এই যে এই মুহূর্তে হাতে যেগুলি আছে, গত 2 মাসের জানুয়ারি ফেব্রুয়ারি হিসেবে দেখা গেছে যে প্রায় $1.5 বিলিয়ন আমার আমেরিকাতে এক্সপোর্ট হয়েছে। তো মার্চ এপ্রিলের যে শিপমেন্টগুলি হয়েছে এখানেও মনে করেন আরও $2-3 বিলিয়ন। এই $2-3 বিলিয়ন কিন্তু যদি পজ করতে না পারা যায় রিস্কে পড়ার সমূহ সম্ভাবনা আছে। সেটা এখন ওই যে বিদেশি বায়ার,
আপনি বিদেশি ভাই তো খুব সোজা, ও তো আমরা তো সব অনলাইনে কাজ করি ওদের সাথে, আমরা তো গ্যাপের মালিকের সাথে কাজ করি না, ওয়ালমার্টের মালিককে তো আমরা চিনি না, সিস্টেমের সাথে কাজ করি। সিস্টেম থেকে নোটিশ চলে আসলো যে ভাই ওয়েট করো শিপমেন্ট, তো কী করবো আমি? ওটা আমার ওয়ার্কার বেতনের জন্য ওয়েট করবে? 10 তারিখের বেতনটা যে দিতে হবে। এই ক্ষেত্রে গভর্নমেন্টকে আগে আসতে হবে। এই ফ্যাক্টরিগুলি যারা যারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে তাদেরকে সর্ট আউট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে তাদের কি সমস্যা আছে, তাদেরটা দেখতে হবে। ওই গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করতে হবে যে ভাই তুমি আমাকে দিছো, ঠিক আছে, ওকে, তোমারটা আমি মেনে নেব বা নেগোশিয়েট করব, কিন্তু তোমাকে সময় দিতে হবে। তো তুমি তোমাকে ওভার দ্য নাইট আমার কাছে তুমি কিছু ক্লেম করতে পারো না। এইটা বলতে হবে। এই যে আমরা এই সরকারের দায়িত্ব তো এই জায়গাতেই, কারণ আমরা তো সরকারের সাথে, সরকারের মাধ্যমে তো দেশ পরিচালিত হয়। শুধু আমাকে শুধু ছেড়ে দিলে যে এখন এটা প্রাইভেট সেক্টর, ওরা বায়ার সেলার নেগোশিয়েট করবে না। বাংলাদেশ সরকার আপনি দেখবেন যে নিউজ হয়েছে যে তারা 3 মাসের জন্য এটা মিনিমাম, মানে 3 মাস আমি আপনাকে বললাম অনুরোধ করবে। হ্যাঁ, আমি বললাম এই কারণে যে আমার যে অর্ডারটা রাস্তায় আছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প রাখবেন কি রাখবেন না সেটা তো আমরা জানি না। রাখলে বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে করতে হবে, সাবসিডাইজ করতে হবে, নাহলে এই লোকগুলি তো শেষ হয়ে যাবে, মানে এই ফ্যাক্টরিগুলো তো প্রবলেম পড়ে যাবে। আপনি ফিগারটা তো বুঝতে পারছেন, 20%। তা আমার যদি 2 মাসে $2 বিলিয়ন এক্সপোর্ট হয়, $2 বিলিয়ন 20% $400 মিলিয়ন। কোথায় পাবে? 5% টাকা পাওয়া যায় না গার্মেন্টসের এক্সপোর্ট করে। বেতন দিয়ে শান্তি, গার্মেন্টস মালিকের সবচেয়ে সুখের দিন হলো যেদিন সে বেতন দিয়ে বাড়িতে যায়, সেদিন তার জীবনের সবচেয়ে সুখের দিন, রাত্রে খুব শান্তির ঘুম হয়, কারণ মূলত কাজটা তো ওয়ার্কারের বেতন দেওয়া। গার্মেন্টস মালিকটা কি? সে তো অ্যাসেম্বল ফ্যাক্টরি, সবকিছু মিলে সে পরিচালনা করে। তার তো সে তো নিজে কিছু প্রডিউস করতেছে না, কাপড় তো না সে বানায় না, একজন কাপড় বানায়, একজন বুতাম বানায়, একজন জিপার বানায়, সে এনে তার ওয়ার্কার দিয়ে মেশিন দিয়ে চালায়, সে এক্সপোর্ট করে। সেই লোকটাকে তো আপনি, তার মূলত কাজই হলো বেতন দেওয়া, ইলেকট্রিক বিল দেওয়া, তারপরে তার মানে তার লাভের প্রশ্ন আসে, ব্যাংকের টাকা দেওয়া। এখন সব তো প্রবলেম আটকা পড়ে যাবে। এই জায়গাতে গভর্নমেন্টকে আগে আসতে হবে, ওদেরকে সাবসিডি দিতে হবে, ওদেরকে ইনসেন্টিভ দিতে হবে, যা করার আছে করতে হবে, করে ওদেরকে তো সেভ করে, কারণ আমার তো গার্মেন্টস এক্সপোর্টটা চালু রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা করা দরকার, টাইমটা নিয়ে বাংলাদেশের ব্র্যান্ডিংটা করানো দরকার। বাংলাদেশ বলতে এখন আমরা কি বুঝি বিশ্বের পৃথিবীতে? বাংলাদেশ বলতে বলি যে রাস্তার মধ্যে ওয়ার্কাররা বেতনের দাবিতে রাজপথ বন্ধ করে দিয়েছে, এই তো, তাই না? বাংলাদেশ বলতে এরকম না? আমাদের যে ছবি বাংলাদেশে যায় যে আজকে রাস্তা বন্ধ কেন হয়েছে, অমুক ফ্যাক্টরির ওয়ার্কাররা অন্তত গত 1 বছরের চিত্র তো এইটাই, যার যেখানে খুশি গোটা 50 মানুষ একসাথে হলে রাস্তা বন্ধ করে দেওয়া যায়। এই জায়গাগুলিতে অ্যাড্রেস করতে হবে, বাংলাদেশকে নিয়ে সামনে যেতে হবে, বিশ্বের নতুন জায়গা খুঁজে বের করতে হবে। আমেরিকাতে আমরা কত এক্সপোর্ট করি? $7 বিলিয়ন এক্সপোর্ট করি, $8 বিলিয়ন। আমেরিকার এক্সপোর্ট যদি আপনি ধরেন গত 10 বছরে প্রতি বছর $1 বিলিয়ন করে বাড়ছে, এর বেশি বা বাড়ে নাই, বা আরো লেস, কম বেশি এইরকম। তা আমি আর 2টা 5টা 10টা দেখি, নতুন মার্কেট দেখি। আর নতুন মার্কেটে যাওয়ার জন্য আমার পিছনে তো শক্তি থাকতে হবে। কি ধরনের শক্তি? সেটা বলছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা আমাদের ফ্যাক্টরিগুলো যেভাবে চলে, আসলে বায়ার ড্রিভেন। বায়ার আমাদের কাছে অর্ডার দেয়, বায়ারকে আমরা চিনি যারা, ওই যেটা নাম বললাম, বড় বড় বায়ারের নাম বললাম, আমরা ওদের পিছনে চেস করতে থাকি। কারণ ছোট বায়ারগুলিকে সে আমাকে অর্ডারটা প্লেস করার মতো এবং ঠিক মতো নিয়ে যাওয়ার মতো সে ভান্ডারেবল থাকে, রিস্কের মধ্যে থাকে, তার সেই ইনভেন্টরি থাকে না, তার সেই R&D থাকে না, সে আমাকে ঠিক মতো দিতে পারে না, পেমেন্ট দিতে পারে না। অনেক সময় নতুন নতুন জায়গায় এইসব সমস্যাগুলি হয়। এরা তো স্ট্রাকচার্ড কর্পোরেট, বিশাল বিশাল কর্পোরেট সিস্টেমে তাদের সব কিছু চলে যাচ্ছে। আমরাও অ্যাজ এ মনে করেন সাপ্লায়ার হিসাবে, বা আমার তো যেটা মূলত, আমার তো প্রচুর ওয়ার্কার, মানে আমার যা রোজগার, ধরেন একটা ফ্যাক্টরি যদি 20% টাকা যদি রাখতে পারে, মানে তার মাল বিক্রি করে সবকে দিয়েতে, সে 18% দিতে হয় তার বেতন, খরচ, তার ফিক্স খরচ 15-16% তার বেতন, 4-5% তার হচ্ছে গিয়ে অন্যান্য ওভারহেড কস্ট, ফুয়েল, অন্যান্য বিষয় আছে, ইলেকট্রিসিটি, এনার্জি, এগুলো নিয়ে আসে। তা আমি তো সারাদিন সংকটে থাকি যে এটা কীভাবে আমি আগায় রাখতে পারি। আমাকে নতুন বড় কোম্পানিগুলোর কাছ থেকে আমি অর্ডার পাওয়া অনেক কঠিন। এই জায়গাগুলিতে গভর্নমেন্টকে আগে আসতে হবে যে নতুন মার্কেটের জন্য এই কোম্পানিগুলিকে যেন বাইরে যেতে পারে, তাদেরকে এইভাবে কিভাবে সাপোর্ট করতে পারি। আমাদের আছে নিউ মার্কেটের জন্য ইনসেন্টিভ আছে, হ্যাঁ 5% ছিল, সেটা হয়তো একটু কমিয়ে দিয়েছে, 4% আছে, ঠিক আছে। কিন্তু এর চাইতেও নতুন কোনো কিছু, আর সরকারের দিক থেকে এগিয়ে আসা, যে সরকার ব্র্যান্ডিং করা। আমি তো ব্র্যান্ডিং করতে পারবো না, শো করা, যে আগে যেগুলি মাঝখানে ছিল, রোড শো করা বিভিন্ন দেশে গিয়ে। আমাদের কমার্শিয়াল যে উইং থাকে সব
বিভিন্ন দেশে আপনি আমার গত বিভিন্ন সময়ে এন্টোরাজ হিসাবে বিদেশে যাওয়ার সুবিধা হয়েছে, সুযোগ হয়েছে। তা আমি দেখেছি যে আমাদের যে বাণিজ্যিক যে সেল ইয়াগুলি থাকে, যে ট্রেড অ্যাটাচি, ট্রেড কাউন্সিলর, কমার্শিয়াল কাউন্সিলর যারা থাকে, এরা আসলে গভর্নমেন্ট অফিসার, তো তারা জীবনে মনে করে যে তাদের একটা পোস্টিং পাওয়া গেছে, সে ওই পোস্টিংটা নিয়ে ব্যক্তি জীবনে মনে করেন তার যা যা সুখ স্বপ্ন থাকে ওগুলি নিয়ে ওনারা মোটামুটি ব্যস্ত থাকেন। দেশ বেশিরভাগ, সবাই করে তা না, আমি যেখানে যে দেখেছি দু একজনকে পেয়েছি খুব প্রোঅ্যাক্টিভ পেয়েছি। অন্যরা আমি দেখলাম যে ওই রুল বুক ধরে চলা বা পলিটিক্যালি তার যেখানে ইয়া থাকে, সম্পৃক্ততা থাকে, তাকে সাপোর্ট করা আর প্রোটোকল করা। তারা কোনো কাজ করে না, সেটা কাজ করে না, মানে তারা মানে প্রোডাক্টিভ কোনো কিছু বের করে আনতে পারতেছে না। আজকে আপনি হয়তো শুনে আশ্চর্য হবে যে বাংলাদেশে চাইনিজ এম্বাসি আছে, এরা চাইনিজ কোম্পানির কোনো বিল যদি আটকায় যায়, কোনো ব্যাংক, অনেকগুলি ব্যাংক বিল দেয় না, ওরা সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে মানে ডাইরেক্টলি ওই পার্টিকুলার যে ব্যাংক পেমেন্ট দিচ্ছে না সেই ব্যাংক থেকে শুরু করে কাস্টমার থেকে শুরু করে সবার সাথে তারা যোগাযোগ করে চাইনিজ এম্বাসি, এবং বলে যে তুমি যদি আমার এই লোকের ইয়া না দাও, তোমার কোম্পানিকে আমি ইয়া করবো, ব্ল্যাক লিস্টেড করবো, তোমার কোম্পানিকে আমি চায়নাতে আর ভিসা দিব না, তোমার কোম্পানিকে আমি যেতে দিব না। বুঝতে পারছেন তার দিক থেকে কতখানি স্ট্রং সে চাইনিজ পেমেন্ট বের করার জন্য। এবং চাইনিজরা এখানে আমাদের সেন্ট্রাল ব্যাংকের যারা এইসব ডিল করে ওদের সাথে তাদের ব্যক্তিগত যোগাযোগ তৈরি হয়ে যায়, ঘুষের যোগাযোগ না, মানে তারা তাদেরকে চিনে জানে। চাইনিজ এম্বাসির লোক ফোন তুলে সেন্ট্রাল ব্যাংকের জিএম সাহেবকে, ইডি সাহেবকে ফোন দেয়, অমুক অমুক ব্যাংক। এখন স্বাভাবিক কারণে আমরা তো বিদেশিদের প্রতি একটু বেশি অবলাইজ, তারপরে আমরা এক্সপোর্টিং কান্ট্রি, আর 200 বছরের ইংরেজ শাসন ছিল, কলোনিয়াল শাসন, বিদেশি দেখলে তো আমরা মোটামুটি একটু নরমই থাকি। আগে তো এরকম ছিল যে ঈশ্বরের প্রতিনিধি মনে করা হতো সাদা চামড়ার মানুষদেরকে, তো ওইটা তো এখনো ভাঙে নাই টেবুটা। তো যখন বিদেশি একজন ফোন করে তখন কিন্তু আমাদের জিএম সাহেব তৎপর হয়ে যায়। আর আপনি যদি গিয়ে ওনার ওখানে বসে থাকি 3 ঘন্টাতে ওনার জন্য আমার জন্য 2 মিনিট সময় হবে না, মেবি সামটাইমস এটা ঘটে। মাঝে মাঝে ভালো মানুষ আছে, মাঝে মাঝে অন্যরকম আছে, নাহলে তো দেশ এগোতো না। আমার এই কথা যে একদম ফাইনাল কথা তা না, কিন্তু চাইনিজদের আমি দেখেছি যে তারা একটা পেমেন্ট পাওয়ার জন্য তারা যে উদ্গ্রীব থাকে, কিন্তু উল্টো দিকে আমাদের একটা উদাহরণ দিলেন যে চাইনিজ সাপ্লায়ার, তার জন্য ওর এম্বাসি এখানে কতটা কাজ করে, সেটা ইন্ডিয়ান এম্বাসিও করে, আমেরিকান এম্বাসিও করে। আচ্ছা, ওরা তো বড় বড় জায়গায় করে, আমেরিকানরা তো ছোট ব্যবসা করে না। আমরা দেখেছি অর্থমন্ত্রী বা উপদেষ্টার সঙ্গে আমেরিকান অ্যাম্বাসেডর দেখবেন যে মাঝে মাঝে মিট করতেছে, এবং ওরা কিন্তু নিজেদের ইন্টারেস্ট নিয়েই তারা কথা বলে। এখন পৃথিবীতে যেটা আগে ছিল বা এখনো, একজন রাষ্ট্রপ্রধান, একজন যেহেতু একটা পুঁজিবাদী অর্থনীতি কিন্তু একজন রাষ্ট্রপ্রধান বা একজন অ্যাম্বাসেডর কিন্তু সবসময় একজন সেলসম্যান। সে তো দেশের পণ্য সেবা বিক্রি করার জন্য সে মার্কেটিং এর কাজে ব্যস্ত। অ্যাম্বাসেডরের আসলে মিনিংটাও তো সেরকমের, আগের সেই যুগ আর নাই। এখন হচ্ছে কি, সে তার দেশকে নিয়ে কাজ করা, তার দেশকে বিক্রি করা। আমি বললাম তো আমার এন্টোরেজ হিসেবে ইউ আর রাইট যে আমাদের এটা ধরেন যে আমরা ওই আলোচনা অনেক করতে পারি, কিন্তু আমরা যদি একটু শাহিদ ভাই এই পয়েন্টে ব্যাক করি যে ধরেন বাংলাদেশের উপরে 37%, কিন্তু বাংলাদেশের যে মেইন কিছু কম্পিটিটর কান্ট্রি, যদি চায়না আপনি বললেন আরো বেশি, ভিয়েতনামে ধরেন 46%, ক্যাম্বোডিয়া অ্যানাদার কম্পিটিটর সেখানে 49%। তো এগুলো থেকে কি এই যে বাংলাদেশ ধরেন যে 10-12% কম ডিউটি আছে, এটা কি কোনো সুবিধা দিবে আপনাদের আমেরিকান মার্কেটে? আমি যেটা মনে করতেছি যে বাংলাদেশকে এখন ব্র্যান্ডিং করে তৈরি করতে হবে যে চায়নার চাইতে আমি ভালো জিনিস বানাই। এটা গভর্নমেন্টের দিক থেকে মানুষ চিন্তা করবে যে আমি $10 ভিয়েতনামটা না কিনে $7 বাংলাদেশটা কিনি। আগে আমি $5 পাইতাম, ঠিক আছে, বাট আমরা যে প্রোডাক্টগুলি তৈরি করি, আমরা কাদের সাথে কম্পিট করি? আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে ভিয়েতনামের সাথে কম্পিট করি, কম্বোডিয়ার সাথে কম্পিট করি, ইন্ডিয়ার সাথে করি, আর ল্যাটিন আমেরিকান কিছু কান্ট্রি এই কাজগুলি করে। ল্যাটিন আমেরিকান কান্ট্রির জিনিসগুলির দাম হলো ধরেন যে $15, আমি একটা হিসাব বলি আপনাকে। ভিয়েতনামের তার $10, বাংলাদেশেরটা হলো গিয়া আপনার $5-6। এখন এই নতুন রিজিম, ট্যাক্স রিজিম আসার পরে বাংলাদেশেরটা হয়ে যাবে $7, ভিয়েতনামেরটা হয়ে চলে যাবে মনে করেন $12, আর ল্যাটিন আমেরিকাটা চলে যাবে $20।
এখন ওদেরকে বুঝাতে হবে যে বাংলাদেশের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা ব্র্যান্ডিং করতে হবে, যেটা কান্ট্রি ব্র্যান্ডিং। কান্ট্রি ব্র্যান্ডিংটা এখন খুবই জরুরি, যে আমরা দেশের মধ্যে যে পরিবর্তন এসছে বর্তমানে, রাজনৈতিক পরিবর্তন, তার সাথে সাথে যে আমাদের যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আমরা করেছি, ভালো পণ্য আমরা বানাই, আমাদের ট্যুরিজম অ্যাট্রাকশন কি আছে, এই টোটাল প্যাকেজ নিয়ে আমাদের সরকারের ড্রাইভ দিতে হবে। তাহলে মানুষের মস্তিষ্কের মধ্যে আমাদেরকে জায়গা করে দিতে হবে যে বাংলাদেশ ভালো জিনিস বানায়, সো আমি একটু দাম দিয়ে কিনি। দাম, কারণ এটা তো বাংলাদেশ দিবে না, দিচ্ছে তো ওদের। প্রথম প্রবলেম হবে আমাকে, আমার যারা ক্রেতা আছে তারা আমাকে চাপায় এক সাইডে নিয়ে যেতে চাইবে। তারা আমার কাছ থেকে যত কম, এই কথা বলে আমার প্রোডাক্ট যত কমাতে পারে, আমার জিনিস যত দাম দিতে পারে। এই মুহূর্তে যারা রাস্তায় আছে, যে $2 বিলিয়ন ধরে, যে $2 থেকে $3 বিলিয়ন মানে থ্রেডে আছে, একটা কথার কথা, যেগুলি এই মাসে এক্সপোর্ট হবে বা আগামী মাসে হবে, তো 1 বিলিয়ন করে হলে $2 বিলিয়ন আছে। এদেরকে সাপোর্ট করে গভর্নমেন্টের দিক থেকে প্রথমে হলে পজ করে দিতে হবে যে আগামী 2 মাস 3 মাসের জন্য, অথবা পজ না করলে ওনাদেরকে গভর্নমেন্টের দিক থেকে কি ধরনের প্রণোদনা প্যাকেজ দিয়ে। না, এই পয়েন্টগুলো তো বলেছেন শাহিদ ভাই। আপনি ধরেন যে যেটা হচ্ছে যে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ল্যাটিন আমেরিকার উদাহরণ দিয়ে বললেন, তো এখানে ধরেন যে আমরা আরেকটা দেখলাম যে ট্রাম্পের যে শুল্ক, ইন্ডিয়ার উপরে 26%, পাকিস্তানের উপরে 29%। আপনি ইন্দোনেশিয়াও গার্মেন্টস বানাই, ইন্দোনেশিয়ার উপরেও কম আছে, এক্স্যাক্টলি রেটটা ভুলে গিয়েছি, বাট এরকম হবে 20s-এ। তো সেখানে ধরেন যে এই যে ইন্ডিয়া তো গ্রোয়িং, মানে আমাদের কম্পিটিটর হচ্ছে গার্মেন্টসে, তো এখানে কি আমাদের বিজনেস লস করার সম্ভাবনা আছে? করে না, ইন্ডিয়া আমাদের লেভেলে করে না। ইন্ডিয়া অন্য ধরনের প্রোডাক্ট করে। আমরা যে প্রোডাক্টগুলি করি এগুলিতে আমরা ইন্ডিয়ার থেকে আমি থ্রেড মনে করি না, কারণ আমাদের যে 40 বছরের অভিজ্ঞতা, এটা দিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস তৈরিতে আমাদের যে অভিজ্ঞতা, এটা ইন্ডিয়ার কাছে নাই। ইন্ডিয়া এখনো ছোট ফ্যাক্টরি চালায়, ইন্ডিয়াতে ছোট ছোট ইউনিট থেকে চালায়, সুতরাং সে আমাদের লেভেলে আনতে পারবে না, সময় লাগবে তার। এখানে ট্রাম্প কেন করেছে ওটা ওদের একটা, মানে এই মুহূর্তে আমি বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমার কাছে এটা খুবই মানে বিরক্তিকর বিষয় মনে হচ্ছে। সুতরাং আমি খুব বেশি মন্তব্য করতে পারবো না। তারা তাদের দেশের স্বার্থ বুঝে যেভাবে করো, তারা মনে করে হয়তো চিন্তা করেছে যে সেই আগের যুগের মতো যে আমার পোশাক শিল্প যেন তৈরি হয়, ইন্টারনাল পোশাক মানে গার্মেন্টস প্রোডাকশন। এখন আমেরিকাতে একজন মানুষ 1 ঘন্টা চাকরি করলে $16 বেতন পায়, সারাদিনে $150 বেতন পায়। আর আমার একজন ফ্যাক্টরি ওয়ার্কার $150 1 মাসে বেতন পায়, সর্বসাকুল্যে এই মুহূর্তে বোনাস, ওভার টাইম, টোটাল সব মিলে $150 সারা মাসে বেতন পায়। সেই জায়গাতেও ওরা আমাদের সাথে কম্পিটিটিভ হবে না। আমরা যদি বাংলাদেশকে আরও সামনের দিকে, মানে এই যে আজকের যে সমস্যাটা তৈরি হলো, এটাকে চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা আগামী বছর এমনি কিন্তু আউট হয়ে যাব এলডিসি আপনাকে হতে হবে। এলডিসি হওয়া না হওয়াতে কোনো ব্যক্তিগত কোনো চয়েসের বিষয় নেই। এলডিসি হলো ক্রাইটেরিয়া। আপনি মানব উন্নয়ন সূচক, আপনার অন্যান্য সূচক যদি আপনি মিট করেন, আপনি অটোমেটিক আপনি আউট। আপনি গরিব আর বলতে পারবেন না, কারণ আপনি যদি মানুষকে যদি সুখী, আপনার টার্গেট কি পলিটিক্যাল গভর্নমেন্টের, মানুষকে যদি হ্যাপি করা, তা আপনি হ্যাপি করে ফেললেন, মানব উন্নয়ন সূচকে আপনার উন্নতি হয়ে গেল, শিশু মৃত্যুর হার কমে গেল, পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেল, তো তখন আপনি কি করবেন? আপনি গরিব থাকতে পারবেন না ডিক্লারেশন দিয়ে। এখন আপনি এগুলি কি কমায় রাখতে চান? মানুষকে কি কষ্ট রাখতে চান? শিশু মৃত্যুর হার কি বাড়ায় রাখতে চান আপনি? যে আমি এলডিসিতে থাকবো, থাকতে পারবেন না। শুধু আগামী বছর 26 সালে আপনাকে যেতে হবে। 26 সালে গ্রাজুয়েশন হবে, আপনি 29 পর্যন্ত আপনি একটা ব্রিদিং পাবেন, ডিউটি ফ্রি এই সব ফ্যাসিলিটিজ যেগুলো থাকবে আপনি। হ্যাঁ, সুতরাং আপনাকে 3 বছর আগে যে আপনি একটা অ্যালার্ম পেলেন, আপনি প্রস্তুত হন। এটা হচ্ছে আমার কথা, যে প্রস্তুত হওয়ার জন্য আমি আবার বলছি, আমি রিপিট করতেছি আবার আমার পয়েন্টটা, যে আমার যারা উৎপাদক আছে তাকে প্রোটেকশন দিতে হবে। অন্যদিকে আমার যারা আছেন, এই যে আপনার সরকারের দিক থেকে ব্র্যান্ডিং করার যে বিষয়টা আছে, এখানে আপনাকে সাপোর্ট করতে হবে। তাহলে আমি এই 3-4 বছরের মধ্যে এটাকে অ্যাবজর্ব করে ফেলতে পারবো। কারণ আমরা যে 15% আমেরিকাতে যে জিএসপি যে আমার নাই, আমি তো সেটা দিয়ে তো এক্সপোর্ট করে যাচ্ছি না। আমাদের ফ্যাক্টরিতে আবার ওই যে প্রোডাক্টিভিটি নিয়ে একটা কথা বলে যে এটা খুব কম, তো এখানেও তো ধরেন যে প্রোডাক্টিভিটি বাড়িয়ে আপনার যে এই যে এডিশনাল প্রাইস বা আপনার ধরেন যে কস্ট ম্যানেজ করা, হ্যাঁ, সো স্পেন্ডিং এগুলো কাট করা, তো সেখানে কি এখন আপনি মনে করেন যে আমাদের উদ্যোক্তাদের একটু স্পেশালি নজর দেওয়া উচিত? প্রোডাক্টিভিটি বাড়ানোর সাথে অনেকগুলি বিষয় যুক্ত আছে। আমাদের শ্রমিকের ক্ষমতা কতখানি, কারা এখানে কাজ করতে আসে,
আমাদের তার শারীরিক সক্ষমতা কি আছে, আমাদের ওয়ার্কার বেতন কত পায়, এগুলি সব কিছু মিলিয়ে কিন্তু প্রোডাক্টিভিটি চিন্তা। আমাদের প্রোডাক্টিভিটি কম, কিন্তু টোটাল এনভায়রনমেন্টটা যদি ঠিক না হয়, শ্রমিকের মজুরি যদি তার জীবনযাপনের মতো না হয়, তাহলে তার শরীরে শক্তি আসবে কোত্থেকে? শরীরে যদি শক্তি না আসে, সে কাজ করবে কোথা থেকে? আমি তার কাছে প্রোডাক্টিভিটি ডিমান্ড করলে তো হবে না, আমাকে নতুন মেশিন আনতে হবে। আবার যদি আমেরিকান ইউরোপিয়ান বায়াররা যদি আবার পয়সা না দেয়, তাহলে আপনারা বেতন কিভাবে বেশি দিবেন? বাড়াবো কোথা থেকে? এই জন্য অনেক কিছু বিষয় আছে। প্রোডাক্টিভিটি আমাদের কম, ইট ইজ ট্রু, এর মধ্য দিয়ে আমরা আছি, ইট ইজ ট্রু, এটা বাড়াতে হবে, 100% একমত। আমাদেরকে নতুন মেশিন আনতে হবে। এখন আমি যুদ্ধের মধ্যে আছি ফ্যাক্টরি চালানোর জন্য, নতুন মেশিন আনার মতো ইনভেস্টমেন্ট আমাকে কে দিবে? সেখানে আবার আমি যাব সরকারের কাছে। আপনি আমার এই গার্মেন্টস ফ্যাক্টরি যারা 20 বছরের পুরনো হয়ে গেছে, তাদের এক্সপোর্ট কত হয়েছে, তাদের সক্ষমতা কী আছে, সেই অনুযায়ী আপনি আমাকে একটা আন্ডারকাট প্রাইসে আপনি আমাকে, বা 5 বছরের বাকিতে আপনি আমাকে মেশিন আনার জন্য আপনি আমাকে সুযোগ দেন। সামথিংস, কোনো একটা নীতি সহায়তা আবার লাগবে। তো এখন গভর্নমেন্টের জন্য ভালো হয়েছে, নতুন সরকার এসছে, মাত্র 6-7 মাস হয়েছে, ইলেকশন হবে বা ইন্টারিম কোনো একটা পলিসির মধ্যে যাবে, আপনি তাদের জন্য এই জিনিসগুলি তাদের নোটবুকে নোট করার সুযোগ হয়ে গেছে যে বাংলাদেশের গার্মেন্টস এই চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে। সুতরাং নতুন যারা আসবে তারা এটার জন্য একটা পলিসি মেক করবে যে এখান থেকে বের হওয়ার পথটা কি। আমাদেরকে বের হতে হবে। এই ইন্ডাস্ট্রিতে 40 লক্ষ মানুষ কাজ করে, 40 লক্ষর সাথে আপনি যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাব করেন, আপনি ধরেন যে কত মানুষ কাজ করে, 5 জন মানুষ যদি যুক্ত করেন একটার সাথে, 2 কোটি মানুষ যোগ করে, বাংলাদেশে 17-18 কোটি মানুষের দেশে প্রায় 10%-20% মানুষ কোনো না কোনোভাবে এই শিল্পের সাথে যুক্ত। এই শিল্পকে আপনি তো দুর্বল রেখে বা এই শিল্পের দিকে নজর না দিয়ে আপনি পারবেন না। আমি গত কদিন ধরে খেয়াল করছি গভর্নমেন্টের অ্যাক্টিভিটিটা, গভর্নমেন্ট অ্যাক্ট করছে, গভর্নমেন্ট রেসপন্ড করেছে, কিন্তু গভর্নমেন্টের অ্যাকশনটা এখনো আমি দেখি নাই। গভর্নমেন্ট মিটিং করতেছে, কথা বলতেছে, গতকালকে তারা দেখলাম সবাইকে নিয়ে কথা বলছে, তারা ওয়েল অ্যাওয়্যার বিষয়টা নিয়ে। এখন স্টেক হোল্ডারের প্রশ্নে আসতেছে, এখানে মনে করেন প্রথমে আজকে কি বিসিসি আছে, আজকে কি বিজিএমই আছে, সব জায়গায় প্রশাসক বসায় দিয়েছেন আপনারা, এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে। সেটা কি একটু এডিশনাল চ্যালেঞ্জ ক্রিয়েট করছে এই মুহূর্তে? হ্যাঁ অবশ্যই। আমার রিপ্রেজেন্টেটিভকে আপনি যাকে ডাকতেছেন মিটিংয়ের জন্য, উনি আমার পুরো বিষয়টা বুঝেন কিনা, উনি কি সেই প্রতিনিধিত্ব করার ক্ষমতাটা আছে কিনা ওনার, আমি কোনো প্রতিনিধি তৈরি করেছে কিনা। তাহলে ব্যবসায়ীদের প্রতিনিধি যদি তৈরি না হয়, ব্যবসায়ীরা যদি সংঘবদ্ধভাবে কোনো মত প্রকাশ করতে না পারে, তাহলে আপনি একজনকে হঠাৎ করে আপনার মন চাইলেও একজন বিশিষ্ট ব্যবসায়ী বলে আপনি একজনকে ডেকে নিয়ে গেলেন, উনি তো ওনার মতো করে উনি বলবেন। কিন্তু যখন আপনি এফবিসিসির প্রেসিডেন্টকে ডাকবেন, সেহেতু এফবিসিসির পক্ষ থেকে, দেশের 3 কোটি ব্যবসায়ীর পক্ষ থেকে সে কথা বলবে। বিজিএমের প্রেসিডেন্টকে যখন দেখবেন, বিজিএমের 3000 গার্মেন্টস ফ্যাক্টরির পক্ষ থেকে উনি কথা বলবেন। এখন আপনি একজন পোশাক মালিককে ডেকে নিয়ে গেলেন, উনি পোশাক মালিক নিয়ে কথা বললেন, একজন সাবেক সভাপতির কথা বললেন, উনি গভর্নমেন্টের সাথে কী নেগোশিয়েট করবে, ওনার কি কমিটমেন্ট আছে, উনি যদি নেগোশিয়েট নাও করেন ওনার তো কোনো সমস্যা নেই, উনি কথা বললেন, মিটিয়ে গেলেন, চলে আসলেন, উনি বাতাস বুঝতে চাইলেন যে আমি কোন দিকে কথা বললে সরকার খুশি হবে, কোন দিকে না বললে সরকার দুঃখ পাবে। তো সেখানে তো আপনার নির্বাচিত প্রতিনিধিকে ফিরে আনতে হবে, তাহলে ভয়েসটা রেজ হবে, না হলে আমি একা একা কথা বলতে পারবো। রাইট শহীদ ভাই, ওইটাও আসলে আলাদা বিষয়। আমরা আশা করি সামনে ইলেকশন হবে বিজেএম এর, তো বাট এই মুহূর্তে আসলে চ্যালেঞ্জ উত্তরণের আপনি কিছু পয়েন্ট বললেন এবং সরকারের কি করা দরকার ইমিডিয়েট সেটাও বললেন, এবং আসলে লং টার্মেও কিছু সাপোর্টের কথা বললেন, যে বিভিন্ন ধরনের পলিসি। তো আশা করি আমাদের দর্শক আসলে আপনার এই ইনসাইটস থেকে তারা জানবেন, উপকৃত হবেন। তো শহীদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ সাজ্জাদ ভাই। দর্শক, আমরা আলোচনা করলাম ডক্টর এ.কে.এম. শাহিদ রেজার সঙ্গে, চেয়ারম্যান রেজা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যারা গার্মেন্টসে এক্সপোর্ট করে এবং ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিতেও ইনভেস্টমেন্ট আছে। সো দর্শক, আমরা আলোচনা করলাম যে আসলে কি প্রভাব পড়তে পারে এবং কি করা দরকার আসলে সরকারের, সেগুলো খুব শহীদ ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে আমাদের উদ্যোগটা নিতে হবে যাতে এটা আসলে কয়েক মাসের জন্য যাতে আমেরিকার যে নতুন শুল্ক সেটা যাতে আসলে এটা আপনার একটু থামিয়ে দেয়, এটা টেম্পোরারি টাইমের জন্য হইলেও 3 মাস 6 মাস, বিকজ তাতে আসলে যে এক্সপোর্টগুলো আছে অলরেডি অর্ডারগুলো নেওয়া হয়েছে, সেগুলো পাইপলাইনে আছে, শিপমেন্টে আছে, এগুলো কিন্তু সিরিয়াস ইম্প্যাক্ট হবে, এবং সেটা শুধু এক্সপোর্টাররা না, এটা কিন্তু আদার যত সাপ্লায়ার আছে সাপ্লাই চেইনে সবাই ইম্প্যাক্টেড হবে। তো এখানে সরকারের আসলে খুবই
প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং ওয়েট করার আসলে সময় নাই, সে ধরনের কথা বললেন। এবং বাংলাদেশের ব্র্যান্ডিং করা আর একটা কথা যেটা বললেন, যে বাংলাদেশ ভালো পোশাক ভালো জিনিস তৈরি করতে পারে, সো এগুলো আসলে ব্র্যান্ডিং করতে হবে, সো দ্যাট ওয়েস্টার্ন বায়াররা বাংলাদেশে স্টিল ট্যারিফ বাড়ানোর পরেও আমাদের যে কম্পিটিং কান্ট্রি সেটা কিন্তু পরিষ্কারভাবে বললেন যে ল্যাটিন আমেরিকা বা ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়ার থেকে কিন্তু আমাদের আসলে প্রোডাকশন কস্ট কম হবে। সো এই ব্র্যান্ডিংটা আমাদের করতে হবে, তাহলে আসলে আমাদের দেশ আরও এগিয়ে যেতে পারবে, এই চ্যালেঞ্জটা নিতে হবে। সো দর্শক, আমরা আলোচনা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।